ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হবেন চ্যানেল এর পরিচালক বার্তা রেজওয়ানুল হক এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন। আমাদের এই দুইজন আজকে অতিথি, তারা যুক্ত হয়েছেন। আর রেজওয়ানুল হক এবং সালাউদ্দিন, স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। রেজওয়ানুল হক, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। যেটা বলছিলাম অনুষ্ঠান শুরু করার সময়, যে আজকে ৩৬ জুলাই বা ৫ই আগস্ট, আজকে থেকে ২ বছর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পালিয়ে যান ভারতে। ঠিক আজকের দিনটির একদিন আগে, মানে গতকালকে, আমরা দেখতে পেলাম যে শিক্ষাঙ্গন আবারও উত্তপ্ত। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। জি, রেজওয়ানুল হক। ধন্যবাদ আপনাকে। ৩ বছর আগের এই দিনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং সেই সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেই আন্দোলনের যে শুরু হয়েছিল কোটা বিষয়ক আন্দোলন দিয়ে, সেটা পরবর্তীকালে আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের বিশেষত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে কোটা আন্দোলনের মতো একটা আন্দোলন শেষ পর্যন্ত সরকারের পতন ঘটানোর আন্দোলনের রূপ নেয়। সে কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং খুবই দুঃখজনক ভাবে বা ন্যাক্কারজনক ভাবে শেখ হাসিনা শুধু না, তিনি তার পাশাপাশি তার দলের সকল বেশিরভাগ কেন্দ্রীয় নেতা, তারাও দেশ ছেড়ে চলে। তো এই যে একটা পরাজয় আওয়ামী লীগে, এটা তো কি বলে, এরকম কখনো ভাবাও যায়নি। যেমন ধরেন আজকে গতকাল প্রথম আলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপি মহাসচিব, বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী, তিনি একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের যে এইভাবে পতন হবে সেটা অলৌকিক একটা ঘটনা, এটা তিনি বলেছেন। মানে এটা কেউ ভাবতেও পারেন। যাই হোক, তো সেটার পরের যে আকাঙ্ক্ষা ছিল, যে লক্ষ্য ছিল এই আন্দোলনের শেষ দিক পর্যন্ত, ফ্যাসিবাদের পতন হবে, ফ্যাসিবাদের বিলোপ হবে, অনেক অনেক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। কিন্তু দেখা গেল যে এই যে আপনি যেটা বললেন যে দুইটা ছাত্র সংগঠনের মধ্যে আজকে দিনভর ঢাকায় তিনটা শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকার বাইরে আরেকটা প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে, বিশেষত ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ, পরিবর্তনটা তাহলে কোথায় হইল? এইরকম সংঘর্ষ ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা বহু বছর ধরে দেখে আসছি। সেই ধরনের স্বাধীনতার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ। পার্টিকুলারলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই এরশাদের আমলটা পুরোটাই ধরেন আমাকে কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ বিরোধী মুভমেন্টের সূচনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ৮৩ সালের 14ই ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাওকে কেন্দ্র করে পুলিশের গুলি, অনেক শিক্ষার্থীর আত্মাহুতি বা মৃত্যু, এরপরে সেখান থেকে যে আন্দোলনটা সূচনা হলো, পরবর্তীকালে সেখানে রাজনৈতিক দলগুলো যুক্ত হলো। তো সেই এরশাদ বিরোধী মুভমেন্টের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের অংশীজন একাধিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে শুধু এরশাদ ভ্যাকেশন মানে এরশাদের সরকারের যারা বন্ধ হয় নাই, এই মারামারির কারণেও একাধিকবার বন্ধ ছিল। তো সেই ধারাটা এখনো চলছে এবং যারা আজকে মারামারি করলেন তারা কিন্তু সবাই জুলাই আন্দোলনের অংশীদার, ছাত্র দল এবং ছাত্র শিবির। এবং তার সঙ্গে একটা জায়গায় দেখলাম ছাত্র শক্তি, তারাও এই মারামারির মধ্যে একটা অংশ। তাহলে পরিবর্তনটা কি? খুবই দুঃখজনক। আমি আপাতত শুধু এটুকুই বলবো
যে এত এত ঘটনার পর, এত রক্তপাতের পর এরকম একটা অলৌকিক ঘটনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ভাষা, এরকম একটা অলৌকিক ঘটনার পরে আলটিমেটলি পরিবর্তনটা কি হলো, বিশেষ করে ছাত্র ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাসে এবং ছাত্র সংগঠনের মধ্যে? এটাই আমার বড় প্রশ্ন। জি, আমরা একটু সালেউদ্দিন আপনার কাছে জানতে চাই, যেমনটা রেজানুল হক বলছিল, আসলে পরিবর্তনটা কোথায় আসলো? আমরা দেখলাম যে জুলাইয়ের যারা অংশীদার, ছাত্রদল, ছাত্র শিবির, তাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আমরা যে নতুন বন্দোবস্তের কথা শুনে এসেছিলাম, পরিবর্তনটা আদতে কি হলো? দেখেন, একটা ঘটনা দিয়ে পরিবর্তন হলো কি হলো না এটা পূর্ণাঙ্গ বিচার হবে না। তবে যে ঘটনাটা ঘটেছে এইরকম পর্যায়ের ঘটনা গত 2 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সময়ে হয় নাই। এমনকি আওয়ামী লীগ যে 17 বছর ক্ষমতা ছিল তাদের আমলও হয় নাই। কেন হয় নাই? আওয়ামী লীগ এককভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার দখলে ছিল এবং শুধুমাত্র আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া আর কারো অস্তিত্বই ছিল না। যারাই ছিল ছাত্রদল মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে এসে একটা ঝটিকা মিছিল করত বিভিন্ন কর্মসূচি ভিত্তিক, আর ছাত্র শিবির ছিল গুপ্ত। আবার আপনি যদি পিছনে ফেরত যান দেখবেন এরশাদ আমলে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে সকল ছাত্র সংগঠনের উপস্থিতি ছিল তখন কিন্তু আমরা হানাহানি, মারামারি, লাশ পড়া, গুলাগুলি ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু আপনি খেয়াল করবেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে 2 বছর প্রায় বিশ্ববিদ্যালয়ে কোথাও একটা গুলির শব্দ হয় না। এখনো হচ্ছে না, কিন্তু এটা হয়তো হয়ে যাবে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে। তো এটা আসলে এক একটা সময় একটা প্রেক্ষাপট তৈরি করে। 90 থেকে 90-এর আগে এরশাদের পুরো জমানায় এক ধরনের প্রেক্ষাপট ছিল, 91 থেকে 96 সালে একরকম প্রেক্ষাপট ছিল। তারপরে যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, ধরেন আমি পূর্ণ মাত্রায় ধরি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে 2001 সালে, তখন কিন্তু ছাত্র দলের হাতের মুঠোয় বিশ্ববিদ্যালয়গুলো চলে গেল, তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ, আধিপত্য। ছাত্রলীগ তখন জগন্নাথ হল কেন্দ্রিক, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ছাত্রলীগের মিছিল মিটিং গুলো জগন্নাথ হল কেন্দ্রিক হচ্ছে। আজকের যে পরিস্থিতিটা আপনি দেখলেন বা বলছেন সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 2 প্রধান দলের মধ্যে, ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে। আমি মনে করি এটি তাদের বোঝাপড়ার অভাব বা তাদের রাজনীতি হয়তো কোনো দিকে মন নিচ্ছে। আপনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেও ছাত্র দল এবং ছাত্র শিবিরের উপস্থিতি ছিল, একটা উত্তাপ ছিল, কিন্তু মুখোমুখি সংঘর্ষের পর্যায়ে যায় নাই। আজকে যে সংঘর্ষটা হয়েছে গতকালকে শুরু হয়েছিল, মানে তার আগের দিন শুরু হয়েছিল রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে এইটা আজকে ঢাকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে। এবং আপনি দেখবেন যে কয়েকদিনের মধ্যেই এটা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে তার প্রভাব প্রতিক্রিয়া পড়বে। এটা কেন হইল? এর শুরুটা অনেক কিছু দিয়ে। আপনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে ক্ষমতার শরিকানা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হইল, নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হইল, সংবিধানের সংশোধন না সংস্কার, এগুলা নিয়ে দ্বন্দ্ব তৈরি হইল। এবং আগামী রাজনীতি তারা একসঙ্গে চলবে না আলাদা চলবে, এগুলার এখনো বোধহয় কোনো একটা জায়গায় দাঁড়ায় নাই। এখন ধরেন এরা দুইজন, এদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কে ছিল? অতীতে
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি হয়ে গেল, রাজনৈতিক শত্রু হয়ে গেল। ফলে এখন তারা ছিল দুই মিত্র, মিত্রের মধ্যে তারা মারামারি করছে। তাদের কিন্তু আরেকটা প্রতিদ্বন্দ্বী রয়ে গেছে, যেটা শত্রু ছিল, কখনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কখনো শত্রু, তারা কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে আছে। ফলে এখন কার কি শত্রু কার কি মিত্র এইগুলো এখন নির্ধারণ হয় নাই, এগুলো বিচ্ছিন্নভাবে চলবে। এবং আমার মনে হয় কোথাও না কোথাও কারো ইশারায় চলছে। নতুবা আজকে যে প্যাটার্নটা দেখলাম, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা না। এর সঙ্গে আমি দেখলাম বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন যুক্ত হয়েছে, একটা শক্তির দাপট দেখানোর চেষ্টা হয়েছে। এবং এগুলার একটা প্রভাব আগামী সংসদ অধিবেশনে পড়বে, এবং এগুলার একটা প্রভাব সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া আছে, সংস্কার বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে, এগুলাই পড়বে। যে আমাদের একটা আমার মনে হয়, বিরতির সময় হয়েছে সালেউদ্দিন এবং আমি শেষ রেজানুল হক। এই কথা বলে, আমার মনে হয় এই কাজগুলো যাতে সুন্দরভাবে সমাধান না হয়, এটার জন্য কেউ একজন খেলছেন, এই খেলার অংশ দেখছি আমরা মাত্র। জি, আমরা বিরতি থেকে ফিরে এসে এ বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন রেজানুল হক এবং সালেউদ্দিন। ফিরছি আলোচনায়। জি, রেজানুল হক, প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো দল বা ব্যক্তির নয়, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের। ধন্যবাদ আপনাকে আবারও। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। আসলে এই আন্দোলনের বিএনপি অনেকদিন থেকে এই আন্দোলন করে আসছিল সরকারের বিরুদ্ধে। তার জামাত প্রকাশ্যে ওইভাবে বিএনপির মতো প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও তারাও কিন্তু করছিল। এবার আমাদের মনে আছে যে 28শে অক্টোবর ঢাকায় বিএনপির বড় একটা সমাবেশ ছিল। ওই দিন জামাতেরও সমাবেশ ছিল। জামাত সরকারের নিয়ম নীতি মেনে, শর্ত মেনে যথাসময়ে সমাবেশ শেষ করাতে সেখানে গোলযোগ হয় নাই। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ঝামেলা হচ্ছে। তো এই যে আপনার 17 বছর 16 বছর ধরে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সাকসেসফুল হয়নি। কোনটা হলো 24 সালের জুলাইয়ের আন্দোলন সব। এবং আমরা আসলে দেখলাম যে এই আন্দোলনটা যেভাবে হচ্ছে, যেভাবে মানুষের অংশগ্রহণ ছিল, বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম নির্বিশেষে, অ্যাপারেন্টলি আমরা যেটা দেখলাম, সেটি গত 17 বছরের আন্দোলনে এরকম ভাবে ছিল না। এটা কারো দলীয় ছিল অথবা একদলীয় বা দ্বিদলীয় আন্দোলন ছিল। সেখানে হয়তো জনগণের পার্টিসিপেশন এভাবে ছিল না। যদি থাকতো তাহলে অনেক আগেই আওয়ামী লীগ সরকারের পতন। সেই সেন্সে তারেক রহমান সাহেব যেটা বলেছেন, এটা ছিল এখানে মাস্টার মাইন্ড হচ্ছে এককভাবে কেউ না জানা, এবং এইভাবে 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 কি বলে আত্মাহুতি দেওয়া, আত্মবিসর্জন দেওয়া, গুলি, বোমা, টিয়ার গ্যাস সব চলছিল, সেটা উপেক্ষা করে মানুষ রাস্তায় ছিল এবং জীবন দিয়েছে। এই ঘটনা কিন্তু এর আগে 17 বছরে দেখা যায়। তো সেই হিসেবে তো জনগণই এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এটা তো কোনো সন্দেহ নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিকই বলেছেন। জি, সালেউদ্দিন, আপনার মন্তব্য শুনতে চাই। আমি এইবারের আন্দোলনটা, আমরা তো ধরেন 90-এর গণ অভ্যুত্থান বা 7ই নভেম্বরের কথাই যদি বলা হয়, 7ই নভেম্বর ছিল ঢাকা কেন্দ্রিক সিপাহীদের, সৈনিকদের, আর খুব মুসলিমের জনগণ, খুব মুসলিম, খুব অল্প কিছু কয়েক হাজারের মতো অংশ নিয়েছিল। তাও কখন, যখন ট্রাক বের হইলো ক্যান্টনমেন্ট থেকে, তখন। আর 90-এর গণ অভ্যুত্থানটা মূলত ছাত্র সমাজ কেন্দ্রিক ছিল, শহর কেন্দ্রিক ছিল। আমাদের দৈনিক, তৎকালীন সময় দৈনিক বাংলা বাজার পত্রিকার মতি রোমান চৌধুরী একটা রিপোর্ট লিখেছিলেন। উনার এলাকার নাম ছিল বাংলা বাজার।
তো উনি রিপোর্টের হেডিং ছিল যে বাংলা বাজারের মানুষ এখনো জানে না এরশাদের পতন হয়েছে। এই ছিল 90-এর গণ অভ্যুত্থান। আর এইবারের গণ অভ্যুত্থানটা একটা একটা অন্যরকম। এখানে সাধারণ মানুষের এবং নারীদের এত অংশগ্রহণ ছিল, যে কারণে এই গণ অভ্যুত্থানটা এটা একটা চূড়ান্ত পরিণতি লাভ করেছে। কেউ এটাকে বিপ্লব বলেন, কেউ এটাকে গণ অভ্যুত্থান বলেন। তো এরকম একটা গণ অভ্যুত্থান আপনি কল্পনা করেন, যেখানে সরকারি হিসাবে 800-র উপর এবং বেসরকারি হিসাবে 2000-এর মতো লোক নিহত হয়েছে। সরকারি হিসাব বলছে 840 বা কত, যারা এই ভাতা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আর্থিক অনুদান দিচ্ছেন, সেই হিসাবটাই বলছি। তো এইরকম একটা আত্মত্যাগ নিকট পৃথিবীতে এই গত ধরেন 20-25 বছর বা তারও বেশি সময় ধরে এরকম একটা গণ অভ্যুত্থানের ঘটনা পৃথিবীতেই নাই। কিন্তু আমরা পেলাম কি গণ অভ্যুত্থান থেকে? আমাদের রাজা ভাই শুরুই করেছিলেন যে একটা ফেসিবাদের বিলুপের একটা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্য দিয়ে অনেকগুলো দর্শনের কথা আসে, যে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি কি হবে, আমাদের যেসব জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে বলে গল্পটা সত্যি শুনছিলাম আমরা, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আবার দলীয়করণ মুক্ত হবে, আমাদের নির্বাচন কমিশন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার, তার এগুলা কি হবে, গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু থাকবে, এগুলাই তো আকাঙ্ক্ষা ছিল। 17 বছরের ওই কোটা বিরোধী আন্দোলন থেকেই এই শেখ হাসিনা শুধু বিদায় নিতে হয় না, কোটা বিরোধী আন্দোলন একটা উপলক্ষ ছিল। আমি একটু প্রশ্ন করতে চাই সালেউদ্দিন আপনার কাছে এবং রেজনুল হক দুইজনের কাছেই। এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে একটা ব্যাপক পরিবর্তনের আশা করেছিলাম সংবিধান সংশোধন সহ বিভিন্ন জায়গায়, এইটা কি আসলে হয়েছে কিনা? কারণ আমরা সংবিধান সংশোধন কমিটি দেখেছিলাম ইন্টারিমের পিরিয়ডে আলী রিয়াজের নেতৃত্বে। সেই জায়গায় যে প্রস্তাবনাটা ছিল, এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী বলেছেন অংশীদারদের সাথে আলোচনা করে সংবিধান সংশোধনের কাজ চলবে, জুলাই জাতীয় সনদ সামনে রেখে পর্যালোচনা করা হবে সংবিধানের পুরো কাঠামো। যে প্রস্তাবনাটা আলী রিয়াজ যে কমিশন দিয়েছিলেন, সেটার আসলে কত দূর আপনি মনে করেন? আমাকে বলছেন না রেজা ভাই? আপনার কাছে শুনতে চাই, পরে আমি এইটা ধরেন একটা সংবিধান সংশোধন কমিটি হয়েছে। এই কমিটিতে সংসদের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিরোধী দল হিসেবে আমরা চিহ্নিত মুহূর্তে সংসদের, সেটা হলো 11 দলীয় জোটের শরিক যারা, তারা এটা বর্জন করেছেন। এখন পর্যন্ত তারা এটা প্রত্যাখ্যান করেছে। তো আমি মনে করি এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এরকম ভাবে একটা একতরফা কমিটিতে ঘোষণা করা সঠিক হয় নাই। আমি মনে করি এটা আরো ঐক্যমতের মাধ্যমে একটা কমিটি গঠন করে তারপরে করা উচিত ছিল। এখন প্রশ্ন হলো অনেকগুলো, যেগুলো অমীমাংসিত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই হয়ে আসছে। সেটা হলো আমরা সংবিধানের সংশোধন করছি, সংবিধানের নতুন সংবিধান বানাচ্ছি, নাকি খসড়া সংবিধান এই সংবিধানের সংস্কার করছি। এইসব ইস্যু এবং তার পদ্ধতি কি হবে, দুইটা পদ্ধতি নিয়ে আপনি দেখেন একটা গণভোট হয়ে গেছে এবং একটা গণভোটের এজেন্ডা হিসাবে আসছে একটা সাংবিধানিক পরিষদ হবে, যেটা গণপরিষদ ছিল সেই গণপরিষদের আদলে। সেইটা বিএনপি গ্রহণ করে নাই। বিএনপি মনে করে যেসব সংশোধনী প্রস্তাবগুলো আসছে এগুলো সংবিধান সংশোধনের প্রক্রিয়ার মধ্যেই সম্ভব। আবার বিরোধী দল মনে করে যে না, এখানে যেহেতু রাষ্ট্রের মূলনীতির পরিবর্তন হবে, ফলে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের মূলনীতিগুলো, যে আমাদের হাতে সময় বেশি নেই, আমরা একটু রেজওয়ানুল হকের কাছে বিশেষ করি মৌলিক কাঠামোর পরিবর্তন করা সম্ভব না। কিন্তু সেই ক্ষেত্রে কি করা উচিত ছিল? গণভোটটা সংবিধান সংশোধন করার পর করা উচিত ছিল। গণভোটটা হয়ে গেছে আগে,
এখন আমরা যদি সংবিধানের আমূল পরিবর্তন করতে চাই, এটা নিয়ম হচ্ছে আমূল পরিবর্তন দুই ভাবে সম্ভব, একটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে আর একটা হচ্ছে গণভোটের মাধ্যমে। এখন জি জি আমাদের আমরা বুঝতে পেরেছি সালেউদ্দিন। জি, রেজানুল হক, আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন এবং রিপিট না করলাম, আপনার মতামত জানতে চাই। না, এটা তো পরিষ্কার যে এই যে দেখেন, এই যে কি বলে, আমরা কি পেলাম জুলাই আন্দোলনের পরে, আমাদের প্রাপ্তিটা কি হলো দেখেন। এখন জামাত বলছে যে বিএনপি বিএনপির গলায় আগের ফ্যাসিবাদের সুর দেখা যাচ্ছে, ফ্যাসিবাদের স্টাইলে বিএনপি কথা বলছে, আবার বিএনপি বলছে জামাত ইসলামী আগের ফ্যাসিবাদের মতো আচরণ করছে। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এবং আমি মনে করি যে আজকে যে ছাত্র সংঘর্ষ যেটা হয়েছে, এটা জাতীয় বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে জাতীয় পর্যায়ে যে বিরোধটা চলছে, সেটার একটা রিফ্লেকশন। এছাড়া মানে এটাই হলো মূল কারণ বলে আমার কাছে মনে হয়। আর আর গণপরিষদ সংবিধান সংশোধনী, এটা তো বিএনপির মতো কাজ করবে, তাদের যে কৌশল সেই হিসাবে চলবে। জামাত ইসলামী গণভোটের কথা বলছে, সংবিধান সংশোধন পরিষদের কথা বলছে, বিএনপি এটার সঙ্গে তো এগ্রি করে নাই। তারা তো পরিষ্কার বলে দিয়েছে যে গণভোট আমরা মেনে নিয়েছিলাম যাতে ইলেকশনটা পিছিয়ে না যায়। তো ভেরি ক্লিয়ার করে তো বিএনপি বলে দিয়েছে। এখন একতরফা ভাবে সংবিধান সংশোধন কমিটি গঠন করা ছাড়া পথটা কি ছিল? 11 দলীয় জোট বা জামাতের জোট, এনসিপি সহ তারা তো এই কমিটিতে অংশগ্রহণ করবে না বলে দিচ্ছে। তো এটা কতদিন বিএনপি ওয়েট করতে পারে? বিএনপি ভেবেছে আমরা একটা কমিটি করি, তারপরে জামাত ইসলামী হয়তো তাদের অবস্থানটা পুনর্বিবেচনা করবে। আমার মনে হয় যে এখন এই বিষয়ে চূড়ান্ত কথা বলার সময় আসে নাই। আমরা হয়তো ভবিষ্যতে আরো কিছুদিন পরে বুঝতে পারবো যে পরিস্থিতিটা কোথায় দাঁড়াচ্ছে। বাট আমি যেটা বুঝতে পারি যে জামাত ইসলামী পরিষ্কার স্ট্যান্ড নিয়েছে, তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না, তারা একটা আন্দোলন করবে। এবং তারা যে হুমকি দিচ্ছে যে সরকারের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, সেটা না করতে পারলেও তারা চেষ্টা করবে একটা সরকারকে নানাভাবে চাপে কি রাখার। বলে, হ্যাঁ, চাপে রাখার চাপে রাখার জি, সেই রেজানুল হক, আমাদের কৌশলটাই শেষ করতে আপাতত হচ্ছে। জামাত। জি, ধন্যবাদ রেজানুল হক, ধন্যবাদ সালেউদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণের ডিবিসি সংবাদ।